সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি বোর্ডে সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো বন্ধুরা, এখানে তুমি লক্ষ্য করতে পারছো উদ্দীপকে প্রথমেই আমাদের একটি চতুর্ভুজে 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে। ঠিক আছে, কি বিন্দু? একটা হলো পি বিন্দু, একটা কিউ বিন্দু, একটা আর বিন্দু, আর একটা হচ্ছে এস বিন্দু। তাহলে সৌজন্য সাপেক্ষ আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাবো আমরা আমাদের ক নম্বর কোশ্চেনের সমাধানে। তো ক নম্বর কোশ্চেনে যেটা বলছে যে দেখাইতে বলছে কিউ ও এস বিন্দুর সংযোগ সরলরেখা, তার মানে কিউ বিন্দু আর এস বিন্দুকে সংযোগ করে এমন একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূল কোণ উৎপন্ন করে। কি কোণ উৎপন্ন করে? স্থূল কোণ। আচ্ছা, এখানে প্রথমে আমি লক্ষ্য করতে পারলাম যে একটা কোণের কথা বলা হয়েছে। তো এই যখনই আমরা কোণের কথা, এই যে দেখো এই ওয়ার্ডটা কোণ, এই যে দেখো এই ওয়ার্ড কোণ, এই কোণের কথাটা যখনই আমরা শুনবো, এই কোণ সহ আরও 3টা ওয়ার্ড আছে, এই 3টা ওয়ার্ড যখনই আমরা আমাদের চোখের সামনে দেখব, এই যে দেখো কোণ, একটা হচ্ছে সমান্তরাল, আরেকটা ওয়ার্ড হচ্ছে সমরেখ, আরেকটা হচ্ছে কি বলতো লম্ব। ওকে, এই যে এই 4টা ওয়ার্ড যখনই আমাদের চোখের সামনে পড়বে, আমরা ধরেই নিব এদের উত্তর অবশ্যই কি আছে জানো? সরলরেখার ঢালে। এদের উত্তরটা কোথায় আছে? সরলরেখার ঢালে। ওকে, ঢালে, এ দেখো ঢাল, এদের উত্তর অবশ্যই আমি ঢালে পাবো। তাহলে যখনই আমি এই 4টা ওয়ার্ড আমি দেখব, তখনই আমি চোখ কান বন্ধ করে একটা ঢাল বের করে ফেলবো। এখন সরলরেখার ঢালটা কিভাবে বের করে সেটা, ভাই আপনি তো বললেন যে ঢাল বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরেই নিলাম যে আমার ঢালটা বের করা লাগবে। তাহলে একটা সরলরেখারই অবশ্যই ঢাল বের করব। তাহলে এটা আমি ধরে নিলাম আমার সরলরেখা। যেই সরলরেখাটা কাকে কাকে সংযোগ করে? কিউ আর হচ্ছে এস কে, কিউ বিন্দু আর হচ্ছে আমার এস বিন্দুকে। ঠিক আছে, এস বিন্দুকে, যেখানে আমার কিউ বিন্দু হচ্ছে -6,6, আর একটা হচ্ছে কি 3,-7, -6,6 আর একটা হচ্ছে কি বলতো 3,-7। এই যে আমাদের কিউ বিন্দু আর এস বিন্দু আমরা বুঝলাম যে এই সরলরেখা দ্বারা সংযোগ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখো এই সরলরেখার উপরে উপস্থিত 2টা বিন্দু কিন্তু জানি। তো কোনো সরলরেখা যদি উপস্থিত 2টা বিন্দু আমরা জানি, তাহলে সেক্ষেত্রে আমরা সরলরেখার ঢালটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো এই সূত্র দ্বারা। সূত্রটা হচ্ছে ঢালকে কিন্তু এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল এম ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কি বললাম? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে কি বলতো? y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি ধরে নিচ্ছি আমার x1, এটা হচ্ছে y1, এটাকে আমি ধরে নিচ্ছি x2, আর এটা হচ্ছে y2। আমি কিন্তু চাইলে এভাবে ধরে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই অনুপাতে মানগুলা বসাই দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো y2 হচ্ছে আমার -7 আর হচ্ছে y1 6, তাহলে -6 হবে। x2 হচ্ছে আমার 3, আর সূত্রের মাইনাস তো দিবই। তারপরে দেখো আমার স্থানাঙ্কটাও মাইনাস, সূত্রের মাইনাস আছে বলে আমি এই স্থানাঙ্কের মাইনাস দিব না, ব্যাপারটা কিন্তু মোটো এমন না। আমাকে কিন্তু অবশ্যই সূত্রের মাইনাস আলাদা, আর স্থানাঙ্কের মাইনাসটা আমি আলাদাভাবে আমাকে দেওয়াই লাগবে। তাহলে সেক্ষেত্রে এটা দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, 2টা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, 7 6 হচ্ছে তোমার 13। আর এখানে অবশ্যই বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। তো 7 যেহেতু বড়, যোগ বিয়োগে সবসময় মনে রাখবো, যোগ বিয়োগে বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বড় সংখ্যাটা হচ্ছে 7, তাহলে 7-এর আগে মাইনাস, তো আমি মাইনাসটা দিয়ে দিলাম। এরপর দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মানে 3 + 6, আর 3 + 6 করলে কত হয়? 9। এটাই কিন্তু আমার এই সরলরেখাটার ঢাল। এখন ভাইয়া আপনার কথা মতন আমি ঢাল বের করে ফেললাম, এবং আমি দেখলাম যে আমার ঢালের মানটা ঋণাত্মক আসছে। মাইনাসটা উপরে থাক, পাশে থাক বা নিচে থাক, ব্যাপারটা কিন্তু একই। তাহলে আমি এটা এইভাবে লিখলাম যে -13/9। তার মানে আমার ঢালের মানটা কি আসছে বলো তো? ঋণাত্মক আসছে। ঋণাত্মক সাইনটা হয়তো বোঝা যাচ্ছে না, এই যে দেখো ঋণাত্মক আসলে। তো ঢাল ঋণাত্মক আসলে আসলে কি হয়? তো ঢাল ঋণাত্মক আসলে যা হয় সেটা আমার ঢালের সংজ্ঞার মধ্যে লুকায় আছে ভাই, ঢালের সংজ্ঞার মধ্যে। ওকে, তো আমরা একটু দেখি ভাই, এই কথাটা আমার লেখা লাগবে না, কিন্তু এই যে এখন আমি যে কথাগুলো বলবো এটা জাস্ট তোমাদের বেসিক নলেজটা বোঝানোর জন্য, যে যেন তোমরা এই ব্যাপারটা বুঝতে পারো যে কেন হচ্ছে। ওকে, কিন্তু এখানে সমাধানে কিন্তু আমরা এটা লিখবো না। আচ্ছা, তাহলে আমরা ঢালের সংজ্ঞাটা একটু দেখে নিই। এই যে দেখো ঢালের সংজ্ঞাটা আমি তোমাদের জন্য আগে লিখে রেখেছি, দেখো যেহেতু দরকার হবে। বলছে ঢাল এর সংজ্ঞাটা কি বলে জানো? কোনো সরলরেখা এক্স অক্ষের, কোনো ওয়াই অক্ষের না কিন্তু, শুধুমাত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে,
তার ট্যানজেন্টই হচ্ছে ঢাল। এখন কথা হচ্ছে, প্রথমে কথা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ কি ধরে নিলাম, এই যে এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তাই তো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই যে একটা সরলরেখা গেছে। এবার কি বলছে, এক্স অক্ষের ধনাত্মক দিক। এখন ধনাত্মক দিক কি, ধরো এটা যদি আমি একটা ঘড়ি বিবেচনা করি, ধরো এটা হচ্ছে আমার ঘড়িটা, ওকে। এই যে এই দিকটা, যে ঘড়ি যেদিকে ঘুরে, ঘড়ির কাঁটাটা যেদিকে ঘুরে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এই যে বিপরীত দিকটা হচ্ছে, দেখো এই যে এই পাশটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তো এই ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকেই বলে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে কি বলে, এক্স অক্ষের ধনাত্মক দিক। তো তোমরা এখানে একটু লক্ষ্য করতে পারলে দেখতে পাবে যে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে দেখো এই কোণটা উৎপন্ন করছে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকই এক্স অক্ষের ধনাত্মক দিক। ধনাত্মক দিকের সাথে দেখো এই কোণটা উৎপন্ন করছে। এখন এই কোণের মানটা আমি ধরে নিলাম থিটা, ওকে, এই কোণের মানটা আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে সেই ক্ষেত্রে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার ট্যানজেন্ট। এখন কথা হচ্ছে ট্যানজেন্ট আবার কি জিনিস, ট্যানজেন্টটা আর অন্য কিছুই না, ওই যে ত্রিকোণমিতিক অনুপাতে আমরা শিখছিলাম না, সাইন কস ট্যান হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। সেই ট্যানের ভালো নাম, এই দেখো ভালো নাম, আমাদের সবারই একটা তোমার হচ্ছে পুরো ভালো নাম থাকে, আবার একটা ডাক নাম থাকে যেটা ভালোবেসে সবাই আমাদের ডাকে। তো সেরকম এই ট্যানজেন্টের আমরা অনেকেই জানি না, অনেকেই কিন্তু ধর আমাদের আশেপাশে অনেক বন্ধু বান্ধবও আছে যাদের কিন্তু পুরো ভালো নাম আমরা জানি না, ওদের শুধু ডাক নামই জানি, ওকে। তো সেটাই হচ্ছে, দেখো এই যে ট্যান এর ভালো নাম হচ্ছে ট্যানজেন্ট, পুরো নামটা ট্যানজেন্ট, সেটাকে আমরা ভালোবেসে ট্যান ডাকি, ওকে। তাহলে সেক্ষেত্রে এই যে ট্যানজেন্ট মানে কি বোঝাচ্ছে, ট্যান, ত্রিকোণমিতিক অনুপাত ট্যান। তাহলে সেই কোণের মানটা, এই দেখো কোণের মান কত, যে ট্যান, এই থিটা, এই থিটাটা এখানে বসে যাবে, ঠিক আছে, ট্যানের সাথে এই কোণের মানটা বসে যাবে। তার ট্যানজেন্টই, তার মানে ট্যান থিটাই হচ্ছে ঢাল। কোণ যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, কোণ যদি তোমার এ হইতো তাহলে ট্যান এ, যদি 30 ডিগ্রি হইতো তাহলে ট্যান 30 ডিগ্রি হইতো কি ঢাল। তাহলে ঢালের সংজ্ঞা কিন্তু আমাদের আরেকটা ঢাল নির্ণয়ের সূত্র বলে দেয়, সেটা হচ্ছে কি বলতো, ট্যান থিটা, যেখানে কোণের উল্লেখ আছে, কোণের উল্লেখ। এখন কথা হচ্ছে ভাইয়া, যে তাহলে স্থূল কোণ যে উৎপন্ন করলো বললেন, যেটা প্রমাণ করতে হবে স্থূল কোণ, তাহলে স্থূল কোণের সাথে আবার এই ব্যাপারটা কিভাবে কাজ করে। তো স্থূল কোণের সাথে যে এই ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে, দেখো ঢালের মান যদি কখনো ঋণাত্মক হয়, ঢালের মান যদি কখনো ঋণাত্মক আসে, তাহলে সেটা আমরা ধরেই নিব এটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা স্থূল কোণ উৎপন্ন করছে, স্থূল কোণ। কারণ কেন জানো, কারণ দেখো আমি এখানে বলতে যাচ্ছি যে আমার ট্যান থিটা ইকুয়ালস টু কি বলতো, এটা একটা ঢাল বের করার সূত্র, আর হচ্ছে এই যে দেখো আমাদের ঢালের মানটা আসছে কত, -13/9। তার মানে যে আমি এই ট্যান থিটা ইকুয়ালস টু বলতে পারি -13/9, যদি আমাদের এই যে এই সরলরেখাটা, এই যে দেখো আমাদের এই যে কিউএস সরলরেখাটা, এই যে কিউএসটা এই দেখো এরকম ভাবে যদি ফর্ম করে, তাহলে সেক্ষেত্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমি দেখলাম যে আমাদের ঢালের মানটা কত আসতেছে বলো তো, ঋণাত্মক মান আসতেছে। আর ভাইয়া তুমি এতটুকু মনে রাখো যে এটা স্থূল কোণ মানে কি জানো, যেই মানটা, যে কোণের মানটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, 180 ডিগ্রি থেকে কি বললাম, ছোট, এরকম মানগুলোকে কি বলে, স্থূল কোণ। তো এই ট্যান থিটা এর জায়গায় যে কোণের মানটা তুমি যদি 90 ডিগ্রি থেকে বড় কোনো মান, মানে 91 ডিগ্রি থেকে, 91 ডিগ্রি থেকে এই যে দেখো 179 ডিগ্রি পর্যন্ত, কি বললাম, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত তুমি এখানে থিটার জায়গায়, মানে ট্যান থিটার জায়গায় যে কোনো মান বসাও না কেন, যে কোনো মান বসাও না কেন, তুমি মানটা অবশ্যই তুমি ঋণাত্মক পাবে। তুমি দেখো তুমি কিন্তু ঋণাত্মক মানই পাবে, ঠিক আছে। তোমরা যেইভাবেই তুমি হচ্ছে এই যে 91 পয়েন্ট সামথিংও বসাও না কেন, এই যে ট্যান এর জায়গায়, এই ট্যান এর জায়গায় এইটার ভিতরে যেই মানই বসাবে তুমি একটা ঋণাত্মক মানই পাবে। ক্যালকুলেটর বসায় দেখো তুমি ঋণাত্মক মানই পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখো ট্যান তোমার হচ্ছে বসাবো 91, আচ্ছা 91 না, দাও 91.36 বসাবো, তাও দেখবো যে আমার একটা ঋণাত্মক মানই আসতেছে। আমার ক্যালকুলেটরটা বসাইলেই, ক্যালকুলেটরে যেন ট্যান বসানোর অপশন আছে, তো যে সাইন কস ট্যান লেখা আছে ওখানে বসাও, দেখো যে তুমি একটা ঋণাত্মক মানই পাচ্ছ, ওকে। এতগুলো কথা শুধুমাত্র তোমাদের বেসিকটা বোঝানোর জন্য, কিন্তু এইখানে কিন্তু এগুলো আমরা লিখবো না। তাহলে যেহেতু আমাদের ঢালের মান ঋণাত্মক আসছে, তাহলে অতএব আমরা বলে দিব যেহেতু যেহেতু সরলরেখার ঢালের মান ঋণাত্মক, ঢালের মান কি আসছে বলো তো,
ঋণাত্মক, সেহেতু সরল রেখাটি অবশ্যই ঠিক আছে, অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে একটা স্থূলকোণ উৎপন্ন করবে। দিকের সাথে কি কোণ উৎপন্ন করবে? স্থূলকোণ। ওকে, স্থূলকোণ। এই জাস্ট এই কথাটা লিখে দিলেই শেষ। স্থূলকোণ উৎপন্ন করে, ঠিক আছে, স্থূলকোণ কি করে? উৎপন্ন করে, শেষ। আর কেন করে ওই যে আমি বলেই দিছি, যে ওই থিটার জায়গায় যে কোনো একটা স্থূলকোণের মান বসা, দেখবা যে তুমি একটা ঋণাত্মক মানই পাচ্ছ, ঠিক আছে। ওকে, আর যদি তোমার হচ্ছে এখানে ঢাল যদি ধনাত্মক হতো, তাহলে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করতো। তার মানে ঢাল যদি কখনো ধনাত্মক আছে তাহলে সূক্ষ্মকোণ, আর ঢাল ঋণাত্মক হলে স্থূলকোণ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের খ নম্বর কোশ্চেনটাতে। তো খ নম্বর কোশ্চেনটা বলছে পি কিউ এস আর চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি মানে এটা হচ্ছে কোন প্রকৃতির? এটা কি বর্গ প্রকৃতির? এটা কি আয়ত? এটা কি রম্বস? এটা কি সামান্তরিক? না, এটা একটা ট্রাপিজিয়াম। আর এটা আছে কিন্তু ট্রাপিজিয়াম। নর্মালি আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলোর মধ্যে দেখছি যে তোমার রম্বস, বর্গ, আয়ত বা সামান্তরিকের মধ্যে হয়ে গেছে, কিন্তু ট্রাপিজিয়ামটা কিন্তু একটু রেয়ার। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা কি একটু দেখি তো, যেটা হতে তো পারে ট্রাপিজিয়াম, কিন্তু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা একটু কি? সামান্তরিকের বৈশিষ্ট্য এগুলো আমরা টুকটাক জেনে ফেলছি, কিন্তু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আবার কেমন হয়? ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যটা একটু দেখো। ট্রাপিজিয়াম, এই দেখো ট্রাপিজিয়াম। আমি একটা ট্রাপিজিয়াম এখানে দেখাই। এই যে একটা ট্রাপিজিয়াম, এমন একটা চতুর্ভুজ, যেই চতুর্ভুজের আসলে কিছুই সমান না, কিছুই না। এ বি সি ডি যা বলো, এই বাহু একটা মান দেখায়, এই বাহুর মান আরেকটা, এই বাহুর মান আরেকটা, আর এই বাহুর মান আবার আরেকটা। কেউ কারোর সাথে মিলে না, ঠিক আছে। কিন্তু একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে কি জানো, যে এই ট্রাপিজিয়াম যে চতুর্ভুজ আছে, এদের এক জোড়া বাহু আবার কি বলতো? সমান্তরাল। এক জোড়া বাহু কি বলতো? সমান্তরাল, ঠিক আছে, এক জোড়া বাহু সমান্তরাল। এখন সমান্তরাল ব্যাপারটা কি? এই যে এবি বাহুটা দেখতে পাচ্ছ, এই এবি বাহু এক জোড়া বাহু, এই বাহুটা না কিন্তু, এই যে এই বাহুটা কিন্তু সমান্তরাল। তার মানে কি দেখো, যে এখানকার এবি বাহু সমান্তরাল হচ্ছে কি বলতো? সিডি বাহু। তাহলে যেই চতুর্ভুজের সমান্তরাল, এটা কিন্তু সমান্তরাল সাইন, কিন্তু উল্টা বা এটা কি দিলেন, এটা মডুলাস কিনা এমন কিন্তু না, এটা হলো সমান্তরাল সাইন, সমান্তরাল, ঠিক আছে। এখন এই যে ভাইয়ের মুখ দিয়েও বের হয়ে গেল সমান্তরাল কথাটা। তাহলে ওই যে চারটা ওয়ার্ড, কি ওয়ার্ড? কোণ, সমরেখ, সমান্তরাল, লম্ব, ঠিক আছে। এই যে যখনই আমি সমান্তরাল ওয়ার্ডটা শুনলাম না, কোন শোনার সাথে সাথে ঢাল বের করছি, তাহলে সমান্তরাল সমান্তরাল কথাটা শোনার সাথে সাথেও আমার ঢালই বের করতে হবে। তার মানে কখনো যদি আমাদের সমান্তরাল প্রমাণ করতে হয়, তাহলে কি করতে হবে বলতো? ঢালটাই বের করতে হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি যে আমরা ঢালটা কিভাবে বের করব, একটু দেখে ফেলি। ওকে, তাহলে সমান্তরাল হলে আমাদের কিভাবে প্রমাণ করতে হবে বলতো? এটা সমান্তরাল, সেটা হচ্ছে এদের ঢাল সমান। সমান্তরাল হলে কি হয় বলতো? ঢাল সমান হয়। ওকে, তার মানে এখানকার এ বি ঢাল, এই যে দেখো এইটা ঢাল, এই যে এম এ বি, ঢালকে তোমার হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এম এ বি আর হচ্ছে ইজ ইকুয়ালস টু এম সি ডি। তাহলে কখনো যদি আমাদের দুইটা এই যে তোমার হচ্ছে রেখা বলো, রেখাংশ বলো, ধরো এবি বাহুটা কিন্তু আগে কিন্তু ছিল কি বলো? এটা রেখাংশ। রেখাংশ আবার কি? সরল রেখার অংশকে বলে রেখাংশ। সরল রেখা, একটা বড় সরল রেখার অংশ মানে রেখাংশ। এই এবি কিন্তু একটা রেখাংশই, কিন্তু এখন চতুর্ভুজের বাহু হয়ে আছে, চতুর্ভুজের বাহু, ঠিক আছে। তোমরা এটাকে তোমার রেখাংশ হিসেবেই চিন্তা, কিন্তু চতুর্ভুজ বলছে ভাইয়া তুমি একটু আসো, আমাকে একটা চতুর্ভুজ বানাও, তুমি আমার চারটা হাত হয়ে যাও। তাহলে সেক্ষেত্রে দেখো এটার বাহু হয়ে গেছে, কিন্তু আসলে এবি কিন্তু একটা রেখাংশ। তাহলে সেক্ষেত্রে যেহেতু এই যে এবি সরলরেখার যেরকম একটা ঢাল আছে, তার মানে এই যে রেখাংশেরও অবশ্যই একটা ঢাল আছে। আর দুটা ঢাল কিন্তু কখনোই ভিন্ন না, আবার ভিন্ন ভেবে না যে সরলরেখার ঢাল একটা, আবার রেখাংশ ঢাল মনে আবার আরেকটা, ঢাল একই। তাহলে সেক্ষেত্রে যে দেখো ঢালগুলা সমান প্রমাণের মাধ্যমে আমি প্রমাণ করতে পারি যে তোমার এটা হচ্ছে কি বলতো? সমান্তরাল। আচ্ছা, এত কথা আমরা বলে ফেললাম, এখন দেখি যে আদৌ কি এটা ট্রাপিজিয়াম কিনা। তো ট্রাপিজিয়াম এটা বোঝার জন্য আগে আমার কি করতে হবে? যখনই আমি বলছি যে ভাই আমাদের চতুর্ভুজের প্রকৃতি বা চতুর্ভুজ আসলে কোন বাহুকে ছেদ করতেছে, কি করতেছে, তো এরকম জাস্ট কথা আসলেই এটা অবশ্যই কি করবে বলো তো? ওই যে ছক কাগজ স্থাপন করে দিবা।
চোখ কান বন্ধ করে দরকার হয় একটা হাতে কলমে একটা তোমার হচ্ছে চতুর্ভাগ এঁকে এই বিন্দুগুলো স্থাপন করে দিবা। ওকে, বিন্দুগুলো স্থাপন করলে কি হবে, তুমি বিপরীত বাহু টাহু সম্পর্কে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। ঠিক আছে, এই যে বিপরীত বাহু কি আমরা একটু দেখি যে এখানে হচ্ছে বিন্দুগুলো কি স্থাপন করা হয়েছে কিনা। না হয় তাহলে আমরা বিন্দুগুলো স্থাপন করে নিব। ওহো ওহো ওহো, স্থাপন করে দেওয়া আছে, এই দেখো বিন্দুগুলো জাস্ট স্থাপন করা হয়েছে, দেখছো? এই যে দেখো তোমার হচ্ছে একটা বিন্দু ছিল তোমার পি 6,6, ঠিক আছে 6,6, তার মানে এটা এক্স অক্ষের যে ধনাত্মক দিকের সাথে 6 ঘর যাবে, আবার হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক মানে কি উপরের দিক, এক্স অক্ষের পজিটিভ মানগুলো কি যে এই দিকে আর নেগেটিভ মানগুলো এই যে বাম দিকে, আর ওয়াই অক্ষের পজিটিভ মানগুলো উপরে আর নেগেটিভ মানগুলো কি বলতো নিচে, নেগেটিভ মানগুলা এই যে তোমার নিচে। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে -6,6, তার মানে দেখো এক্স অক্ষের বাম দিকে আসছে, কারণ এই দেখো এক্স এর মানটা মাইনাস যে, সেই জন্য কি বাম দিকে আসছে। ওকে, এই যে দেখো বাম দিকে এটা আসছে বাম দিকে, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের পজিটিভ দিক মানে উপরের দিক বরাবর এই যে 6 ঘর গেছে। আশা করি এই বিন্দুগুলো তোমরা হচ্ছে বসাতে পারবে। তাহলে দেখো এটা সম্পর্কে যদি আমি ক্লিয়ার থাকি তাহলে সেক্ষেত্রে আমি দেখো এখন বলতে পারবো যে এটা বিপরীত বাহুগুলা কি কি। বিপরীত বাহুগুলা, যে এটার প্রথম কথা হলো সবগুলা বাহু সমান হবে কিনা সেটাও আমি জানি না, এক এক করে আমার বাহুগুলা বের করতে হবে। এখন এই চতুর্ভুজের বাহুগুলা কি জানো, দেখো এই যে দুইটা বিন্দু আছে না, যে দেখো বিন্দুগুলা দেখো এই যে পি কিউ, এই পি কিউ বিন্দুটা, এই পি বিন্দু আর হচ্ছে কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে পি কিউ বাহু। তুমি কি দেখতে পাচ্ছ যে মধ্যবর্তী দূরত্ব? তাহলে সেক্ষেত্রে আমার যদি বাহুটা বের করতে হয় তাহলে সেক্ষেত্রে এদের মধ্যবর্তী দূরত্বটা বের করলেই হয়ে যাবে, মধ্যবর্তী দূরত্বটা বের করলেই কাজ শেষ। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে, এই যে দেখো ভাইয়া সূত্রটা আমি হচ্ছে উপরে লিখে দিচ্ছি। ধরো x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা x1 মাইনাস x2 হোল স্কোয়ার করি প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার করি তাহলেও কিন্তু মানটা একই আসবে, কোনো ভিন্ন মান আসবে না, যার যেটা খুশি সে সেটা বসাতে পারে। x2 মাইনাস x1 হোল স্কোয়ার মানে x এর পার্থক্যকে বর্গ করতে হবে প্লাস y এর পার্থক্যকে বর্গ করে যোগ করে একটা রুট করে দিলেই কাজ শেষ। ঠিক আছে, এখন ধর আমি এটাকে ধরে নিচ্ছি, আমার পি কিউ বের করতেছি, তাহলে এটা আমার x1, এটা আমি y1, এটা আমার x2, এটা হচ্ছে আমি y2 ধরে নিই। তাহলে এই অনুপাতে এখন আমি দেখি সূত্রটা বসাই, তাহলে পি কিউ দূরত্বটা আমার কি আসে আমি একটু দেখি তো। এখানে আমার পি কিউ দূরত্বটা এখানেই বের করি, ধরো পি কিউ দেখা যায়, তাহলে দেখি এই যে তোমার x1 মাইনাস x2 মাইনাস x1, তাহলে সেক্ষেত্রে -6 মাইনাস হচ্ছে 6 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, তার মানে 6 মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে থাকলো হচ্ছে দেখো -6 আর -6 মিলে কত হচ্ছে -12, তাহলে -12 হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে কিন্তু 6 মাইনাস 6 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 12 কত হয় 144, আর 144কে বর্গ করলে এই যে তোমার রুট করলে কত হয় 12, এটা 12 একক। তাহলে পি কিউ দূরত্বটা কত আসলো 12 একক। এখানে কিন্তু অবশ্যই একক সাইনটা তোমাকে দিতেই হবে, যদি না দাও তাহলে বেশ কিছু মার্ক কর্তন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। তো শুধুমাত্র এই একক কথাটা না লেখার জন্য কিছু মার্ক কাটা যাবে, ব্যাপারটা কিন্তু মোটেও তোমার কাছে ভালো লাগবে না, কষ্টই লাগবে বরং। তাহলে সেক্ষেত্রে কি করবো বলতো, এই যে তোমার হচ্ছে একক সাইনটা কিন্তু লিখে দিব, তাহলে 12 একক চলে আসে। আবার কিন্তু আবার স্কোয়ার রুটে কাটাকাটি করে -12 লিখে দিও না, কারণ তোমার হচ্ছে দূরত্ব কখনো কিন্তু এই কি হয় না বলতো ঋণাত্মক হয় না, দূরত্ব কখনো কি হয় না ঋণাত্মক হয় না। ওকে ওকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটার এককটা চলে আসলো। এরপরে আমরা দেখি যে তোমার হচ্ছে বাকি, এইভাবে কিন্তু আমাদের বাকি বাহুগুলো বের করতে হবে। দেখি যে বাহুগুলো সমান আসছে কিনা, আদৌ সমান আসতেছে কিনা বাহুগুলো আমি একটু দেখে নেই। এখানে দেখো এই যে পি কিউটা আসছে তোমার হচ্ছে 12 একক, এরপরে তোমার হচ্ছে কিউএস আসছে হচ্ছে তোমার দেখো 5√10। এখন এই 5√10ও আমরা অনেকে আছি যে তোমার হচ্ছে এই পর্যন্ত হয়তো আসতে পারবো না। তাহলে দেখো 81 আর হচ্ছে 169 যোগ করলে কত হয় আমি একটু বলি। দেখো এই পোর্শনটুকু আমি করাই দিচ্ছি তোমার, এই যে দেখো 81 প্লাস হচ্ছে কত বলতো 160, 81 প্লাস 169 250, দেখো 250 আসে। ওকে আচ্ছা, তো এই পর্যন্ত রাখলেও কিন্তু হচ্ছিল, কিন্তু আমরা যেহেতু একটু এক্সটেন্ডেড গেছি তাহলে সেক্ষেত্রে এই এক্সটেন্ডেড আমরা কিভাবে পেলাম এই মানটা, সেটাই হচ্ছে এখন আমি একটু বের করে দেখাবো। দেখো প্রথম কথা ভাইয়া যে দেখো এই প্রত্যেকটা তোমার হচ্ছে যেই সংখ্যাগুলো আছে, যেই সংখ্যাগুলো তোমার পূর্ণবর্গ না,
পূর্ণবর্গ না, তাদের কিন্তু রুট করলে একটা ভালো মান পাওয়া যায় না। রুট করলে শুধুমাত্র ভালো মান তাদের জন্যই পাওয়া যায় যারা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন তোমার মনে কোশ্চেন যাচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা কি? তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ। যেমন এই দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন 4 পূর্ণবর্গ সংখ্যা? কারণ দেখো তোমার হচ্ছে 2 কে বর্গ করে এই দেখো 4 পাওয়া যায়। দেখো 2 এর বর্গ হচ্ছে কত? 4। তাহলে অপর একটা সংখ্যার বর্গ কিন্তু 2 নিজেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে 2 পাওয়া যায় না। আবার দেখো তোমার হচ্ছে 25ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন 25 পূর্ণবর্গ সংখ্যা? কারণ দেখো 5 এর বর্গ হচ্ছে 25, কিন্তু 5 নিজেই একটা পূর্ণবর্গ না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে 5 পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে এইগুলো হচ্ছে পূর্ণবর্গ না, কিন্তু যে তোমার হচ্ছে 25, 4 যেগুলো অপর একটা সংখ্যার বর্গ সেগুলো কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে গণ্য হয়। তাহলে এরকম যদি আমি একটা এই যে এর মধ্যে থেকে দেখো এটা পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা না, কিন্তু এটার মধ্যে থেকে আমি যদি একটা পূর্ণবর্গ সংখ্যা বের করে নিতে পারি, দেখো এই যে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা যদি আমি এখান থেকে বের করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন হবে। যেমন দেখো আমি যদি এটাকে এইভাবে লিখতাম যে তোমার এই যে দেখো তোমার হচ্ছে যদি এটা এইভাবে লিখি যে 25 গুণ 10, দেখো আমি কিন্তু চাইলে এটা এইভাবে লিখতে পারি 25 গুণ 10। আর এই রুটটা যখন এই 25-এর উপরে গিয়ে পড়বে, দেখো রুট 25-এর উপর গিয়ে যখন পড়বে তখন কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। আর যখন 10-এর উপরে পড়বে তখন রুট 10 হয়ে যাবে। দেখছো, কারণ 10 তো একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা এইভাবে রুট 10 হিসেবে থাকবে। তো দেখো এই যে এই কারণেই তোমার হচ্ছে যে 5 রুট 10 আমরা লিখতে পারছি। ওকে, তাহলে এক এক আমি বাদ বাকি মানগুলো খেয়াল করে দেখলাম যে একটাও আসলে সমান আসে না। তাহলে একটাও যেই তোমার হচ্ছে চতুর্ভুজের একটা বাহু সমান না, কিন্তু কিন্তু এই যে তোমার দেখো যে বিপরীত বাহুতে একটা সমান্তরাল, বিপরীত বাহুতে একটা সমান্তরাল। তাহলে সমান্তরাল কিভাবে প্রমাণ করা যায়? যে আমাদের ঢালগুলা সমান কিনা আমি সেটা দেখব। ঢাল সমান কিনা আমাকে সেটা দেখতে হবে। যদি ঢাল যদি এরকম যদি এক সেট সমান পেয়ে যাই তাহলেই হবে হচ্ছে তোমার এটা একটা ট্রাপিজিয়াম, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে অন্য কিছু একটাই হবে। ওকে, তাহলে এখানে আমি লক্ষ্য করতে পারতেছি, দেখো আমি চিত্রের মাধ্যমেই এখানে লক্ষ্য করা যাবে চিত্রটা যখন আমরা আঁকবো, যে এখানে দেখো তোমার হচ্ছে এই যে দেখো এস আর আর পি কিউ, এস আর হচ্ছে পি কিউ, এরাই হচ্ছে আসলে সমান্তরাল হওয়ার প্রবল দাবিদার। বাকিগুলা দেখো এই যে তোমার হচ্ছে এস কিউ তোমার পি আর এগুলো সমান হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, তার মানে এখানে শুধুমাত্র এস আর হচ্ছে পি কিউ এরাই হচ্ছে প্রবল দাবিদার সমান্তরাল হওয়া। তার মানে আমি দেখি এদের ঢালদ্বয় আসলে এক হয় কিনা। যদি এদের ঢালদ্বয় এক হয়ে গেছে তাহলেই কাজ শেষ, সমান্তরাল হয়ে গেছে। আর সমান্তরাল হয়ে গেলে এটা অবশ্যই এটা ট্রাপিজিয়াম। সমান্তরাল হইলেই এক জোড়া বাহু সমান্তরাল, কোনো বাহুই সমান না, এটা ট্রাপিজিয়াম হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একটু লক্ষ্য করি। ওকে, তাহলে সেক্ষেত্রে যে দেখো এখন আমাদের ঢালটা বের করলেই কিন্তু কাজ শেষ। তাহলে ঢালটা আমরা কিভাবে বের করব একটু দেখি। এই যে দেখো তোমার ঢাল বের করার সূত্র আমরা একটু আগেই শিখে আসছি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে সেক্ষেত্রে প্রথমে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে পি কিউ ঢালটা বের করব। দেখো পি কিউ এর ঢাল, এই দেখো এম পি কিউ। ওকে, এম পি কিউ মানেই হবে কি বলতো? পি কিউ এর ঢাল, এম পি কিউ ছোটদের এমই দিব অবশ্যই। তাহলে এম পি কিউটা কি হচ্ছে দেখো y2, এটা আমি x1, এটা y1, এটা আমি x2, এটা আমি y2 ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এটা হবে কি 6, তারপরে y2 মাইনাস y1 মাইনাস 6, আর হচ্ছে x2 মাইনাস x1, তাহলে 6 মাইনাস মাইনাস 6। তো এইটা নিচের আমরা দেখার আর কোনো প্রয়োজনই নাই, এটা মাইনাসে মাইনাসে 6 মাইনাসে প্লাস 6 আর 6 কত বলো তো 12, কিন্তু উপরে কিন্তু 0 হচ্ছে, সেই জন্য দেখার আর কোনো দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আমার ঢালটা কত আসলো বলো তো? 0। ঢাল কত আসলো? 0। ওকে, আর এই ঢালটা আদৌ কি শূন্য হয় বা কেন শূন্য হয় এটা তোমরা কিভাবে বুঝতে পারবে জানো? যে যদি আমরা দেখো আমি একটু বলে দিই, জাস্ট তোমাদের শেখার জন্য, যারা শিখতে যাচ্ছ শুধুমাত্র তাদের জন্য এই পার্টটুকু। এটা কিন্তু এই সমাধানের পার্ট না, শুধুমাত্র যারা শিখতে যাচ্ছ তাদের জন্য বলি যে ঢাল কি আদৌ ঋণাত্মক এই যে শূন্য হয় কিনা। শূন্য হয় ভাইয়া, আমি একটু আগেই দেখে আসছি যে এক্স অক্ষের ধনাত্মক আচ্ছা এটা পি কিউ ঢালটা কিন্তু শূন্য আসছে, এটা কিন্তু তুমি মনে রেখো। আমাকে একটু আগে যেতে দাও একটু। এই দেখো এক্স অক্ষের এই দেখো ঢালের সূত্র কি ছিল? হ্যাঁ, ঢালের এই তো তোমার হচ্ছে চলে গেছে। ঠিক আছে, দাঁড়াও ঢালের এটা একটু আমি এনে দিচ্ছি।
দেখো নিয়ে চলে আসছি, দেখো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই ঢাল। তার মানে একটা কোণ উৎপন্ন করতে হবে, কিন্তু যদি কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ উৎপন্নই না করে, এটা আবার কেমন ভাবে হইতে পারে? হ্যাঁ হইতে পারে, এই যে দেখো হইতে পারে, কিভাবে হইতে পারে জানো? এই যে দেখো আমাদের সরলরেখাটা যদি এরকম না হয়ে, ধরো এরকম কিছু নাই, সরলরেখাটা হইলো আমার এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা, দেখছো এই যে এক্স অক্ষের সমান্তরাল, এই দেখো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সমান্তরাল মানে কি, যত জীবনকাল পর্যন্ত ওদের মধ্যবর্তী দূরত্ব কি একই থাকবে, মানে এরা কখনোই একে অপরকে কি করবে না বলতো, ছেদ করবে না। তাহলে সেই ক্ষেত্রে যে সকল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল, বলে দিলাম এক্স অক্ষের সমান্তরাল হলে তারা কি কোনো কোণই উৎপন্ন করবে না এক্স অক্ষের সাথে, তাহলে তাদের থিটার মান কত হবে বলতো? থিটার মান হবে 0। থিটার মান কত হবে? 0 ডিগ্রি। তাহলে ট্যান 0 ডিগ্রি কত হয় বলতো? 0। ট্যান 0 0। তাহলে যে সকল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল সে সকল সরলরেখার ঢালের মান 0 হয়। তার মানে কিন্তু ঢালের মান 0 হতেই পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সলিউশনে চলে যাব। এই যে দেখো, তাহলে আমাদের পি কিউটা পাইলাম আমি 0, দেখো এক্স অক্ষের সমান্তরালই হয়ে আছে, এক্স অক্ষের সমান্তরালই, আবার এটাও দেখে দেখো এক্স অক্ষের সমান্তরালই হইতেছে। হ্যাঁ, কিন্তু স্যারের তো একটু বলে দিতে হবে। স্যার দেখেন, এই দেখেন, এই দেখেন, আবার বের করলাম y2 মাইনাস y1 দিয়ে, কিন্তু বোঝাই কিন্তু যাচ্ছে। তারপরে স্যার আপনি দেখেন, এই দেখেন y2 মাইনাস y1, তার মানে ধরেন -7, তারপরে কি মাইনাস -7। কেন মাইনাস? কারণ হচ্ছে সূত্রের মাইনাস তো থাকবে, y2 মাইনাস y1 যে, আর হচ্ছে এই যে দেখো স্থানাঙ্কের মান ঋণাত্মক, সেটাও দিতে হবে। আর এখানে হচ্ছে কি, এখানে 6 - 3 x2 - x1 শেষ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো মাইনাসে মাইনাসে এটা প্লাস প্লাস, আর নিচে কি বলতো 3, দেখো 0/3, তার মানে 0 দিয়ে তুমি 0 দিয়ে না, 0কে তুমি যেই সংখ্যা দ্বারাই ভাগ করো না কেন অ্যান্সার কত? 0। দেখো ঢালের মান 1 হয়ে গেছে। তার মানে যেই চতুর্ভুজের কোনো বাহুই সমান না, কিন্তু এদের তোমার হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, মানে ঢাল সমান, এরাই হবে কি বলতো? ট্রাপিজিয়াম। তাহলে সেই ক্ষেত্রে এই চতুর্ভুজটা আর কিচ্ছু না ভাই, কি হবে বলতো? একটা ট্রাপিজিয়াম। ঠিক আছে, নির্ণয় চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ওকে, চতুর্ভুজটা কি হবে বলতো? একটা ট্রাপিজিয়াম হবে। ট্রাপিজিয়াম কোথায় লিখবো? ট্রাপিজিয়াম। হ্যাঁ, চতুর্ভুজটা একটি ট্রাপিজিয়াম। নাম কি তোমার? হচ্ছে PQRS। ধরো যেভাবে দাও না কেন ব্যাপারটা কিন্তু একই। তাহলে PQRS বা PQSR যাই বলো না কেন, সবই হবে কি বলতো? একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। ওকে, অতএব চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। এতটুকু কথা লিখে দিলেই শেষ। চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ওকে, আশা করি এটা তোমার হচ্ছে বুঝতে পেরেছো। এখন সরাসরি চলে যাব আমরা আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে। দেখি গ নাম্বার কোশ্চেনে কি বলছে। গ নাম্বার কোশ্চেনটাতে এই যে দেখো, গ নাম্বার কোশ্চেনটাতে আমাদের বলছিল যে PQRSR, আচ্ছা এসআর আর এস একই, চতুর্ভুজই দুইটা। তাহলে PQSR চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে যে অংশটুকু চতুর্থ চতুর্ভাগে আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এমন কথা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আবার কি? আগে চতুর্ভাগ কি আগে সেটা তো দেখে নেই। চতুর্ভাগ, চতুর্ভাগ দেখে নেই। এই যে দেখো, ধরো এই যে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা এই যে আমার এক্স অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি আমরা হচ্ছে আঁকতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখো এই পুরো সমতল ভূমিটা, এটা যদি একটা সমতল ভূমি হয়, সমতল ভূমিটা পুরোটাই দেখো 4টা ভাগে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ 4টা ভাগে ভাগ হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে চতুর্ভাগ। ঠিক আছে, এই চতুর্ভাগে আবার নামকরণ করা হয়েছে যে এটাকে ঘড়ি কাঁটার বিপরীত দিক থেকে ঘুরে, এটাকে বলা হয়েছে প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এই এই যে তোমার হচ্ছে ডান পাশের নিচের দিকে ওই চতুর্ভুজের যে অংশটুকু পড়ছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ডান পাশের এই যে এই জায়গাটাতে চতুর্ভুজের যে অংশটুকু পড়ছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যদি আমাদের চতুর্ভাগটা আঁকা থাকে তাহলে আমাদের আর এখান থেকে আর কোনো প্যারা নেওয়া লাগবে না, কিন্তু যদি তোমার আঁকা না থাকে তাহলে একটু এঁকে নিতে হবে। আমরা একটু দেখে নিব। এখানে তো আঁকা আছে, কিন্তু হচ্ছে এই যে এঁকে দিছে, দেখছো? এই দেখো, এই দেখো চতুর্ভাগটা আঁকা আছে, আঁকা আছে, কাজ হয়ে গেল, আঁকা আছে।
তার মানে কি বলতো, এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে দেখো তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। দেখতে পাচ্ছ চতুর্থ, এই দেখো এই যে পাশটাতে চতুর্থ। তাহলে চতুর্থ চতুর্ভাগে তোমার যে অংশটুকু পড়ছে, এই চতুর্ভুজে যে অংশটুকু পড়ছে, কোন অংশটুকু পড়ছে এটা দেখি তো, জুম করা লাগবে তো, জুম করে একটু দেখি। এই যে দেখো এই অংশটুকু পড়ছে, এই যে দেখো, এই যে দেখো তোমার হচ্ছে, এই যে আমি একটু ফোটা ফোটা দিয়ে দিই, এই ফোটা ফোটা দিতে হবে না, ঠিক আছে, জাস্ট তোমরা যেন দেখতে পারো স্পষ্টভাবে, সেই জন্য ভাইয়া এরকম ফোটা ফোটা দিয়ে দিছে, ঠিক আছে। এই যে দেখো, তাহলে এই যে এতটুকু অংশের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এন্ড ক্ষেত্রফল বের করতে হলে তো শীর্ষবিন্দু জানা লাগে, শীর্ষবিন্দু না জানলে তো ক্ষেত্রফল বের করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা কি কি শীর্ষবিন্দু জানি। দেখো আমরা কি যে এই বিন্দুটা মনে হয় জানি, এটা আর বিন্দু, এই বিন্দুটা আমরা জানি, আর বিন্দুটা এই শীর্ষবিন্দুটা জানি। আবার এইটা, আচ্ছা এটা হয়েছে কি, এটা পঞ্চভুজ হয়েছে মনে হয়, আরে 5টা বিন্দু তো, তাহলে পঞ্চভুজ, পঞ্চভুজ ষষ্ঠভুজ যাই বলুক না কেন, সূত্র ওই যে একটাই সূত্র। ওকে, তাহলে বিন্দু, এই যে দেখো বিন্দু দেওয়া থাকলে একটাই সূত্র। তাহলে এই যে দেখো শীর্ষবিন্দু একটা, আর এখানের এই একটা, এটা আমরা জানি না, এটাও হচ্ছে আমরা জানি, এটা আমরা জানি, এটা হচ্ছে মূল বিন্দু। দেখছো মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0,0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, এই বিন্দুটা আমি জানি। আর এই বিন্দুটা আমি জানি না, দেখো এই দুটা বিন্দু। তাহলে জানি না যে বিন্দুগুলা, সেগুলো হচ্ছে একটু লাল কালি করে দিই। এই বিন্দুটা জানি না, দেখো যে এই বিন্দুটা জানি না, আর হচ্ছে এখানকার এই বিন্দুটা জানি না। এই দুইটা বিন্দু আমাদের বের করলেই কাজ শেষ। বাদ বাকি বিন্দুগুলো আমি জানি। এখানে দেখো আর বিন্দু আমি জানি, এটা কিন্তু আর, এটা এখানেই আর, আর এটা হচ্ছে এস বিন্দু, এটাও আমি জানি। ও বিন্দুটাও জানি যে এখানে হচ্ছে এক্স এর অক্ষের মানও 0, ওয়াই অক্ষের মানও 0। শুধু জানি না হচ্ছে ই বিন্দু, এই যে এখানকার এই যে এই বিন্দুটা জানি না, ঠিক আছে। এটার নাম হচ্ছে ই, আর হচ্ছে এটার নাম আমি এফ দিয়ে দিতে পারি, এফ দিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে ই বিন্দু আর এফ বিন্দুটা আমার জানা নেই, বাকি সব বিন্দুগুলো কিন্তু জানা আছে, ঠিক আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো তুমি একটু লক্ষ্য করে দেখো যে তোমার এটা কিন্তু ছিল ওয়াই অক্ষটা, দেখছো এটা কিন্তু ওয়াই অক্ষটা, আর এটা হচ্ছে তোমার এক্স অক্ষটা। তো দেখো এখানকার এই যে দেখো এই পি আরটা, এই যে দেখো পি আর যে রেখাংশটা, মানে এটা তো এখন চতুর্ভুজের বাহু হয়ে আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি রেখাংশ। তো আমরা একটু আগে দেখছি সরলরেখার যদি তোমার হচ্ছে সমীকরণ থেকে থাকে বা ঢাল থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এটারও কিন্তু আছে, দেখো রেখাংশরও আছে, একই একই কিন্তু, ঠিক আছে, সূত্রও একই। তাহলে দেখো এই যে এই রেখাংশটা, পি আর রেখাংশটা এক্স অক্ষকে ছেদ করছে বলে সেই জন্য এই এফ বিন্দুটা উৎপন্ন হয়েছে, এফ কে ছেদ করছে বলে এই দেখো এখানকার পি বিন্দুটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এফ বিন্দুটা উৎপন্ন হয়েছে, যে তোমার পি আরটা ছেদ করছে বলে এফ বিন্দু উৎপন্ন হয়েছে। ঠিক একই রকম ভাবে এখানকার এস কিউ ওয়াই অক্ষকে ছেদ করছে বলে ই বিন্দু উৎপন্ন হয়েছে। তার মানে আমার অক্ষদ্বয় ছেদবিন্দু বের করলেই কাজ শেষ। এখন অক্ষদ্বয় ছেদবিন্দুটা বের করবো কিভাবে, কিভাবে বের করবো জানো, এই যে প্রথমেই সরলরেখার সমীকরণটাকে বের করে ফেলবো, সরলরেখা বা রেখাংশ সমীকরণ বের করে ফেলবো। সমীকরণেই হচ্ছে কি বলতো, ওই যে এক্স আর ওয়াই যে চলক আকারে থাকে, সেটার মানেই হচ্ছে কি বলো, এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ, বুঝে নিও। তাহলে আমার হচ্ছে পি আর বের করব, আর হচ্ছে কি বলতো এস কিউ সমীকরণ বের করব। পি আর হচ্ছে এস কিউ, এই দেখি তো পি আর এস কিউ কত আসে সমীকরণ। আর হচ্ছে যদি আমরা বিন্দু জেনে থাকি, তাহলে সরলরেখার সমীকরণ বের করার সূত্রটা হচ্ছে কি, এটা আমার আর লাগতেছে না। তাহলে হচ্ছে কি কি লাগতেছে তোমার, হচ্ছে পি আর আর, প্রথমে এটা পি আর সমীকরণ, পি আর রেখাংশের সমীকরণ বের করার, যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, সূত্র কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই যে এটা না। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে পি বিন্দু দেওয়া আছে তোমার 6,6, আর হচ্ছে যে এখানকার আর বিন্দু দেওয়া আছে 6,-7, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে এটাকে আমি ধরে নিচ্ছি x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে x2, এটাকে y2 ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি আমি বিন্দুগুলো বসাই দিই, তাহলে কি হয়ে যাবে বলতো, y মাইনাস y1 হচ্ছে 6, তারপরে এটা হচ্ছে y1, আর y2 হচ্ছে আমার মাইনাস 7, তারপরে হচ্ছে x মাইনাস x1 6, আর হচ্ছে 6 মাইনাস 6, ওকে। এরপরে y মাইনাস 6, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 7 6 হচ্ছে তোমার 13,
আর এখানকার এটা কত হচ্ছে তোমার এক্স মাইনাস 6 আর এখানে হচ্ছে 0। কেউ কিন্তু আবার ভুলেও ভেবো না যে ভাইয়া 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা মানে তো অসংজ্ঞায়িত, না, এখনও কিন্তু আমার ক্যালকুলেশন শেষ হয় নাই। অঙ্কের এই পর্যায়ে এসে আমরা 0 দিয়ে ভাগ করবো না, আড়াআড়ি গুণ করবো। তো আড়াআড়ি গুণ করলে কি হয়, 0-র সাথে এটা গুণ হলে পুরোটাই 0 হয়ে যায়, 0-র সাথে যাই গুণ করো না কেন সেটা 0ই হবে। আর এটা এখানে কত হবে 13x আর হচ্ছে 6 ইন্টু 13 করলে কত হবে 78। তাহলে সেক্ষেত্রে এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে আসলে 78 13x। ওকে, এটা কিভাবে লেখা যাবে, তোমার 13 এখানে গুণাকার আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 78/13, এখানে থাকবে x। এইটা ইকুয়ালস টু x মানেই হচ্ছে কি বলতো, x ইকুয়ালস টু এইটা, একই কোনো সাইড কিন্তু চেঞ্জ না, একই কথা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু আমাদের এই যে দেখো সমীকরণটা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমার সমীকরণ। এখন তুমি আবার বলবা যে ভাই এটা আবার কেমন সমীকরণ। ওকে, কেমন সমীকরণ এটা, এটা আবার কেমন সমীকরণ। আচ্ছা, এটা কি মানে একটু কাটাকাটি করা যায়? হ্যাঁ, মানে এটা একটু এই যে ভাগ করা যায়, দেখে মনে হচ্ছে না ভাগ করা যায় মনে হয়, একটু দেখি তো। ও হো, ভাগ করা যায় কিন্তু, যে 6 আসে কিন্তু, হ্যাঁ দেখো ভাগ করলে 6 আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটু ছোট হয়ে গেল, আরেকটু ছোট হয়ে গেল, কিন্তু তারপরেও x ইকুয়ালস টু 6 দেখতে কেমন লাগতেছে ভাই, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সরলরেখার সমীকরণ। এই ধরনের সরলরেখার সমীকরণগুলো কেমন হয় জানো, আমি তোমাদের একটু বলে দিচ্ছি। x ইকুয়ালস টু সামথিং হওয়া মানে সেটা হবে y অক্ষের সমান্তরাল। x ইকুয়ালস টু জাস্ট কিছু একটা আছে, কোনো y এর মানটার নাই, কিচ্ছু নাই, জাস্ট x ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, তার মানে সেটা অবশ্যই হবে কি বলতো, y অক্ষের সমান্তরাল। এখন বিশ্বাস হচ্ছে না, জাস্ট তোমাদের বোঝার জন্য ভাই, যারা শুধুমাত্র শিখতে চাচ্ছ, জানতে চাচ্ছ, শুধুমাত্র তাদের জন্য, তারা একটু দেখো। এই যে দেখো, ধরো এই ইয়াটাকে, এটা কিন্তু সলিউশনের পার্ট না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলি যে দেখো এই পার্টটা, এটাকে এইভাবে লেখা যায় যে তোমার হচ্ছে x ইজ ইকুয়ালস টু 0 ইন্টু ওয়াই, 0 সাথে y প্লাস 6। 0-র সাথে y মানে কি, যে এখানে তুমি 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি অ্যান্সার 0ই, মানে এটা কিন্তু একই কথা, কিন্তু এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে তোমার বোঝার স্বার্থে। দেখো আমি হচ্ছে এখন বিন্দুগুলো বসাই, ধরো এটা x, এটা y, এখন আমি ধরো একটা বিন্দু বসাবো। হ্যাঁ, বিন্দুগুলো কীভাবে পাবো, দেখো x, এই যে তোমার হচ্ছে y এর মান যদি 1 হয়, y এর মান যদি 1 হয়, x এর মান কত 6, তাই না? দেখো 1 ইন্টু 0, 0, 6-এর সাথে 0 যোগ করলে 6। এক্স এর মান যদি 2 হয় তাও 6, যদি -1 হয় তাও 6, দেখো -2 বসালেও 6 হয় কি হয় না, বলো হয় না? হয়। তাহলে এই ক্ষেত্রে তুমি এবার বিন্দুগুলো বসাতো, দেখো তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এবার বিন্দুগুলো বসাই, আমরা এখন দীপদাপ করে ফেলবো। এই দেখো তোমার হচ্ছে বিন্দুগুলো বসাও, যখন তোমার এক্স এর মান 6, এই দেখো এক্স এর মান 6 এখানে ধরলাম, তখন ওয়াই এর মান কত 1, তাহলে এই বিন্দুটা। আবার যখন এক্স এর মান 6 তখন ওয়াই এর মান কি আবার 2ও হয়। এক্স এর মান যখন 6 তখন এক্স এর এই ওয়াই এর মানটা কি -1ও হয়, -2ও হয়, -3ও হবে, এখানে +3ও হবে। এবার যোগ করে দাও, দেখো এটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সমীকরণ পেয়ে গেছো, দেখছো ওয়াই অক্ষের, এটা হচ্ছে একটা সরলরেখা পেয়ে গেছো যেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে এই চিত্রটার উপরে বেশি খেয়াল করো না, এটা হচ্ছে অতটা ভালো হয় না আমিও জানি, কিন্তু এটা বুঝে যেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তুমি যদি সুন্দর করে আঁকো তাহলে দেখবে এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা পাচ্ছ। তাহলে x ইকুয়ালস টু 6 এটাও কিন্তু একটা সরলরেখা। তো কেউ ভাইবো না যে ভাই এর মান চলে আসছে। আর দেখো এখানে আমার এটা এই চিত্রটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, এই দেখো, এই যে দেখো, এই যে ওয়াই অক্ষের সমান্তরাল, সমান্তরাল মানে কি একদম সোজা। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এখানে একটা খুব সুন্দর ব্যাপার হয়ে যায় ভাইয়া, তা যতক্ষণ পর্যন্ত এটার ক্ষেত্রে দেখো তোমার এই এফ বিন্দুটা বের করা অনেক সহজ হয়ে যাবে, এফ বিন্দুটা না তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ কি, যখন আমরা একটা বিন্দু বের করব যখন, তখন সেই বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে কি বলতো, এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান, দুইটাই কিন্তু মান লাগে। এক্স অক্ষের মানও জানা লাগবে, ওয়াই অক্ষের মানও জানা লাগবে। তো এটার ক্ষেত্রে দেখো তুমি যতক্ষণ পর্যন্ত এই বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত ওর ওয়াই অক্ষের মান কত জানো, 0। ওয়াই অক্ষের মান কত, 0। ওকে, এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের মান কত বলো তো, 0। ওয়াই অক্ষের মানটা 0 হয় সবসময়, কারণ যদি একটু বেশি হইতো তাও কি, ওই একটু হলেও কি এক্স অক্ষ থেকে উপরে উঠে যেত না, বা যে -1 হতো, বা তোমার হচ্ছে -0.1 হতো, তাও কি হলে একটু হলেও নিচে নেমে যেত না। ওকে, এক্স অক্ষের উপরে থাকতে পারতো, পারতো না কিন্তু। তাহলে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু এক্স অক্ষের উপরে আছে, ওর ওয়াই অক্ষের মান কত হয় বলো তো, 0। তাহলে আমি এখানে এই বিন্দুর জন্য ওয়াই অক্ষের মান পেলাম, এক্স অক্ষের মান কত, এক্স অক্ষের মান হচ্ছে দেখো এখানে দেওয়াই আছে, একবারে দেওয়া, আমরা হচ্ছে পেয়ে গেছি 6, এক্স ইকুয়ালস টু 6 পাইছিলাম না,
আমরা কি পাইছিলাম x ইকুয়ালস টু 6, এটাই হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। তাহলে এটার ক্ষেত্রে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি এই সারা বিন্দুতে মানে সারা সরলরেখার উপরে তোমার x অক্ষের মান কত বলো তো 6 হয়। এই পুরা সরলরেখা x অক্ষের মান 6। যে ওখানে যেটা আঁকছিলাম সব জায়গায় কিন্তু 6 ছিল, 6 6 দেখতে পাচ্ছিলা? এই যে দেখো, এই যে এখানে আবার দেখো, এই যে দেখো 6, দেখো এই যে এখানে দেখো সব জায়গায় 6 দেখছো, সব 6 সব 6 সব 6 সব 6 সব 6, পুরো সরলরেখার উপরে x অক্ষের মান 6। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুতে f বিন্দুতে তোমার হচ্ছে এটা হবে x এর মান হবে 6, y এর মান কত বলো তো 0, 6,0। মনে রেখো f বিন্দুর মান আছে 6,0। এখন আমি এই যে এখানকার কিউ আর হচ্ছে কি বলতো এস, এই যে কিউ এসটা বের করবো। কিউ এসটা y অক্ষকে আবার ছেদ করছে, y অক্ষের ছেদবিন্দু বের করবো। তাহলে কিউ এস সমীকরণটাকে জানা লাগবে। তাহলে কিউ এসটা আগে হচ্ছে এখানে লিখে ফেলি। আচ্ছা এটা এখানে থাক, এটা মুছে ফেলি আগে। তাহলে আমার এফ বিন্দুটা আসছে হচ্ছে 6,0। এখন আমি বের করব হচ্ছে আমার এই যে এখানকার এস কিউ সমীকরণ ঠিক আগের মতনই, y মাইনাস y1 y1 মাইনাস y2 is equals to x মাইনাস x1 x1 মাইনাস x2। ঠিক আছে, তাহলে এখন তোমার হচ্ছে এফ বিন্দুটাকে একটু সরাই দিই, এফ বিন্দু। তাহলে এখন আছে আর কি তোমার হচ্ছে 3,-7 আর হচ্ছে -6,6, এস কিউটা -6,6, কিউ বিন্দু হচ্ছে -6,6। ঠিক আছে, আর এস বিন্দুটা হচ্ছে 3,-7, 3,-7। ওকে, তাহলে এই অনুপাতে এটা হচ্ছে ধরো আমি ধরে নিচ্ছি x1, এটা আমি ধরে নিচ্ছি y1, এটা x2, এটা হচ্ছে y2। এই অনুপাতে আমি জাস্ট বিন্দুগুলো বসাই দিব, তাহলেই আমার কাজ শেষ। y মাইনাস y1 হচ্ছে কত বলো তো 6, তারপরে 6, আর y2 হচ্ছে -7, আর হচ্ছে এখানে হচ্ছে আমার x মাইনাস তোমার x1 -6, তারপরে -6 আর হচ্ছে -3। তাহলে সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে আমার y মাইনাস 6 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 7 আর 6 13, আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে কিন্তু বড় সংখ্যার আগে চিহ্ন বসবে। এখানে কিন্তু বড় সংখ্যা 7ই, দেখো যে 6 + 7 তার বড় সংখ্যা 7, সেই জন্য তোমার হচ্ছে প্লাস বসছে। ওকে, তাহলে এখানে বড় সংখ্যা মাইনাস এই যে 6, সেই জন্য মাইনাসটা বসবে, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস করলে 6 আর 3 9, আর এরপরে হচ্ছে x + 6। এরপরে দেখো জাস্ট অঙ্কের এই পর্যায়ে এসে আড়াআড়ি গুণ করে দিব, তাহলে কত এটা -9y, আর হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং হচ্ছে 6 নং 54। তারপরে এখানে কত আড়াআড়ি গুণ করলে তার মানে এটার নিচেরটার সাথে গুণ হবে কি এটার উপরেরটা, আর এটার নিচেরটা নিলে এই পাশের উপরেরটা। আবার হচ্ছে এইভাবেও চিন্তা করতে পারি, এটা এখানে ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে 13 × 6 78, এটা হচ্ছে x 78 হচ্ছে আসলো। এরপরে আমি সবগুলোকে এই পাশে নিয়ে যাই। কেন এইগুলোকে এই পাশে নিচ্ছি? কারণ আমি এক্সটাকে সবসময় কি রাখবো বলো তো, ধনাত্মক রাখার চেষ্টা করব। তাহলে 13x, এখানে তোমার হচ্ছে এটা এই পাশে আসলে +9y, আর এটা তোমার হচ্ছে +78 - 54। এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে 13x + 9y তোমার হচ্ছে 78 - 54 করলে কত আসে বলো তো, +24 = 0। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ আসলো এস কিউ এর জন্য, এস কিউ। ঠিক আছে, এখন আমরা ছেদবিন্দু বের করলে আমাদের, ওকে, তাহলে এটার ছেদবিন্দুটা বের করলে আমার কাজ শেষ। সরলরেখার সমীকরণ এখন আমার হাতে চলে আসছে, তাহলে ছেদবিন্দু বের করতে হবে। দেখছো, এই যে এটাই কিন্তু আমার সরলরেখার সমীকরণ। ওকে, যে এস কিউ শো মি, সমীটা কি হবে বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে এই সমীটা মানে এই যে তোমার সরলরেখাটা কি বলতো y অক্ষকে ছেদ করছে ই বিন্দুতে। তো যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু y অক্ষের উপরে আছে, এটার আবার x অক্ষের মান কত হবে বলো তো 0, আর y অক্ষের মানটা তোমাকে বের করা লাগবে। কিভাবে পাবো? এই যে দেখো তোমার হচ্ছে
সমীকরণ থেকেই পাবো। কেন সমীকরণ থেকেই পাচ্ছি? কারণ এখানে দেখো এই চলক আকারে যে এক্স আর ওয়াই আছে, এটা মানে কি বলতো? এক্স মানে এক্স অক্ষ, ওয়াই মানে ওয়াই অক্ষ। ওকে, তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটি তোমার ওয়াই অক্ষকে ছেদ করলে, এই রেখাটি এখান থেকেই শুরু করব, ওয়াই অক্ষকে ই বিন্দুতে ছেদ করলে, ছেদবিন্দুতে অন্য কোনো বিন্দুতে না, শুধুমাত্র এই ছেদবিন্দুতে এক্স অক্ষের মান কত বলো তো? 0। তাহলে সেটা সমীকরণে বসাই দাও। দেখো 13 × 0 + 9y + 24 = 0। কেন এই সমীকরণে বসালাম? কারণ দেখো এই সমীকরণটাই তো, মানে এই সরলরেখাই তো গিয়ে তোমার হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করতেছে। তাহলে ওই ছেদবিন্দুতে ওয়াই অক্ষের মান আমার বের করতে হবে, আর এক্স অক্ষের মানটা কত হবে বলো তো? 0। এক্স অক্ষের মানটা 0, তাহলে এক্স অক্ষের মান যদি যেই বিন্দুতে 0, সেই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত হবে সেটা আমি কিন্তু এই সমীকরণ থেকেই পাবো, যে ছেদ করছে তার সমীকরণ থেকে। ওকে, তাহলে কত হয় এটা? হ্যাঁ, ওকে, তাহলে কত হয়? 9y, এটার পাশে গেলে -24, এরপরে y = -24 / 9, এটা কেমন হয়? কাটাকাটি করা যায় 3 দিয়ে। হ্যাঁ, 3 তিরিকে 9, 3 8 24, তার মানে কি -8/3। তাহলে আমার ওই ই বিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে? এক্স এর মান তো আমি জানি যে 0, আর y এর মান কত? -8/3। এক্স এর মান 0, আজ এখানে আবার এটা ভাইবো না যে ভাই y এর মান কষ্ট করে বের করলাম, এটার মান কেন আগে দিলেন না? বিন্দুর স্থানাঙ্কে কখনো কিন্তু y এর মান আগে হয় না, সব সময় x এর মানটা আগে, তারপরে হচ্ছে y এর মান। তাহলে x এর মান 0, y এর মান -8/3। ঠিক আছে, তাহলে ই বিন্দু পাইছি, এফ বিন্দু পাইছি, তার মানে আমার বিন্দুগুলো কিন্তু সবগুলাই বের করা শেষ। এখন শুধু জাস্ট একটা সূত্র বসালেই আমার কাজ শেষ। সূত্রটা হচ্ছে কি, আমি একটু এখান থেকে দেখে বলবো। কই গেল তোমার হচ্ছে, এই যে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে, আমি যে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি, দেখো এখান থেকে একটু দেখো যে তোমার ধরো এই যে প্রথমে এই বিন্দু, ধরো ও বিন্দু থেকে শুরু করছি, ও থেকে তারপরে ইতে গেছি, তারপরে এস এ, তারপরে হচ্ছে আর এ, তারপরে আবার এই যে এফ এ ফিরে আসছে, এটা ই আর এ যে, ঠিক আছে, ও ই এস আর হচ্ছে এফ। ঠিক আছে, এই বিন্দুগুলো জাস্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে বসাবো আর কি, মানে বাম দিক থেকে। ঠিক আছে, তাহলে যদি আমি বসাই, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে দেখো প্রথমেই হবে তোমার হচ্ছে উপরে সবগুলো এক্স এর মান, উপরে সবসময় এক্স এর মান বসবে। ঠিক আছে, আর নিচে হবে কি? সব ওয়াই এর মান। তাহলে প্রথমে এক্স এর মান, তাই তো? তাহলে প্রথম বিন্দু কি? তোমার মূল বিন্দু, এই যে তোমার ও, এটার হচ্ছে স্থানাঙ্ক কি? এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এক্স এর মান 0, ওয়াই এর মান 0। তারপরে ই বিন্দু কি ছিল? এক্স এর মান 0, ওয়াই এর মান -8/3। তারপর একটা এক্স এর মান 3, ওয়াই এর মান -7। তারপর এক্স এর মান 6, ওয়াই এর মান -7। এরপরে এফ বিন্দুতে কি হলো? এসে শেষ হয়েছে, তাহলে হচ্ছে 6, এক্স এর মান, ওয়াই এর মান কত? 0। এভাবে আগে বিন্দুগুলো বসাবো। ঠিক আছে, বসানোর পরে কি করবো বলো তো? এই যে দেখো একটা ব্যাপার তুমি লক্ষ্য করে দেখো এখানে, যে ধরো তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, তারপরে তুমি হচ্ছে এখানকার ইতে আসছো, তারপর এখান থেকে তুমি এসে গেলা, এস থেকে আর এ, আর থেকে এফে গিয়ে যদি এইভাবে থেমে যাও, তাহলে কি হইলো পুরা পঞ্চভুজটা? হলো না কিন্তু, এখন কিন্তু পঞ্চভুজ হয় নাই, যতক্ষণ না তুমি আবার আগের বিন্দুতে ফিরে আসতেছো। ততক্ষণ পর্যন্ত দেখো এখন কিন্তু হয়েছে, দেখো এফ থেকে আবার যখন ওতে আসছি, তখন কিন্তু চতুর্ভুজ হয়েছে, পুরো লাল চতুর্ভুজ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানেও যেই বিন্দু থেকে শুরু করতে হয়, সেই বিন্দুতেই আবার ফিরে আসতে হবে, এই বিন্দুটা আবার রিপিট করতে হবে। তাহলে আমরা রিপিটও করে ফেললাম, এরপরে নির্ণায়ক সাইন দিয়ে দিলাম, নির্ণায়ক মানে যে সমান, এই যে দেখো দুইটা দাগ, এটা হচ্ছে নির্ণায়ক সাইন। এটার কাজ হচ্ছে কি? একটা ছোট্ট গল্পের মাধ্যমে মনে রাখবা, যে কাজ হচ্ছে তোমার সফলতার গল্প, যেটা প্রথমে ব্যর্থতা দিয়ে শুরু হয়। ব্যর্থতা মানে হচ্ছে কি বলতো? এই যে দেখো ডাউনফল। তো ডাউনফলটা কি? যে তোমার উপর থেকে নিচে যাওয়া, একে তুমি উপর থেকে দেখো নিচে চলে গেছো। ঠিক আছে, তার মানে প্রথমে এই যে দেখো এই লাইনটার এক্সট্রা লাইনটা আমি হচ্ছে একটা করে দিচ্ছি, এটার আগের লাইনটা মনে রেখো, এটার আগেরটা, হ্যাঁ এটার আগের লাইনটা। ঠিক আছে, এখানে একবারে করে দাও, আমি জাস্ট আগের লাইনটা করতেছি। দেখো হাফ দিয়ে প্রথমে তোমার ডাউনফল, সবাইকে গল্প বলবা যে একে একে আমি অনেকবার ব্যর্থ হয়েছিলাম। ঠিক আছে, তাহলে ব্যর্থ হলে আমার কি কি হয়েছিল, যে তোমার এই যে এইভাবে প্রথমে এইভাবে আড়াআড়ি গুণ করতে হবে। ঠিক আছে, এইভাবে আড়াআড়ি, তাহলে 0-র সাথে এটা গুণ করলে 0,
জিরোর সাথে -7 গুণ করলেও 0, এই যে তোমার হচ্ছে এটা 3 আর হচ্ছে -7 গুণ করলে আবার কি হচ্ছে দেখি তো। এই যে এইভাবে যাবা কিন্তু, ওই যে দেখো এটার উপরেরটার সাথে একদম ইমিডিয়েট নিচটা না, এই যে এই পাশের নিচেরটা, এই পাশের নিচেরটা এদিকে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস, মানে যেই মানটা আসবে আর কি, মানে যে চিহ্নটা আসবে সেটাই কিন্তু দিতে হবে। আর 3 7 21, তারপরে আবার দেখো 6 এর সাথে 0 0, 6 এর সাথে 0 0, শেষ, ডাউনফলের কাহিনী শেষ, ঠিক আছে? এরপর তুমি একটু ভাবলা যে একে একে এতবার ব্যর্থ হয়েছি, এখন একটা কামব্যাক দিতে হবে। কামব্যাকটা কীভাবে দিব? এই যে দেখো সফলতা কী বলতে, নিচ থেকে উপরে উঠে যাবা, এই যে দাম করে উপরে উঠে যাবা উপরে, ঠিক আছে? তার মানে এখন এইভাবে জাস্ট এই গল্পটা এইভাবে মনে রাখবা, এই জন্যই মনে রাখবা যে তোমার যেন সিকোয়েন্সটা মনে থাকে, যে প্রথমে নিচে এইভাবে আড়াআড়ি গুণ, তারপরে কি উপরে এইভাবে আড়াআড়ি গুণ। তাহলে সেক্ষেত্রে দেখো 0 সাথে 0 গুণ করলে 0, আর হচ্ছে -8/3 গুণ হচ্ছে 3, তাহলে দেখো কাটাকাটি করলে থাকে -8, তাহলে এখানে হচ্ছে -8, তারপর হচ্ছে -6 7 42, -42 ধরবে, এই যে নিচে দিব -42, এরপরে হচ্ছে আবার -42 আরেকটা, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে এখানে একটু লক্ষ্য করে দেখো যে ব্যাপারটা, সেটা হচ্ছে, তাহলে দেখো বন্ধুরা এখানে এইটা হচ্ছে তোমার, এখানে 2 দেওয়া ছিল, আসলে এখানে 2টা হবে না, এখানে 0ই হবে, 0-র সাথে 0 গুণ করলে 0ই হবে। তো এটা হচ্ছে তোমাদের বইয়ে অবশ্যই কারেকশন হয়ে চলে আসবে, তো এটা নিয়ে তোমরা টেনশন করো না। তো তোমরা এখানে দেখো 0 × 0 0 হবে, ওকে 0, ঠিক আছে 0। তাহলে এখন যখন তুমি যে এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিবে, তখন এই মাইনাসের জন্য সবগুলো চিহ্ন কি পরিবর্তন হয়ে যায় না? দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট যখন তুলে দিবে, মাইনাস মানে কি বলো তো, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তার মানে -8 হয়ে গেছে +8, -42 +42, আর মাইনাস আরেকটা 42 +42 হয়ে গেছে। এবার এটা ক্যালকুলেশন করো, দেখো এখানে 71 আসতেছে। 71কে যদি তুমি হাফ দিয়ে গুণ করো, মানে 2 দিয়ে ভাগ, হাফ দিয়ে গুণ করো মানে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর। এত, আর এখানে কিন্তু অবশ্যই সব কিছু বাদ, একটা বর্গ একক কিন্তু তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তুমি যদি বর্গ একক এই কথাটা না লিখো, তাহলে কিন্তু নাম্বার কর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।